আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে প্রপার ওয়েতে সৃজনশীল লিখতে হয়। সো অনেকে আমরা প্রপার ওয়েতে সৃজনশীল লিখতে পারি না, যার কারণে আমাদের নাম্বার কম ওঠে। সো দেখা যায় কি অনেক সময় তোমার 70 মার্কস আসে বা 10-এর জন্য আমাদের প্লাসটা উঠে না। হ্যাঁ, এই 10টা নাম্বার কম উঠে মূলত ওই যে তোমার সৃজনশীলগুলা প্রপার ওয়েতে না লিখতে পারার কারণে। সো এই ভিডিওটা যদি ভাই তোমরা দেখো, তাহলে এই যে 10 নম্বরের কারণে যে প্লাসটা উঠতেছে না, সো এইটা কিন্তু উঠবে। অনেকে আছো দেখবা অনেক ভালো পড়াশোনা করতেছে, মানে বইয়ের সম্পূর্ণ বেসিক ক্লিয়ার, তার সৃজনশীল সে পারতেছে, বাট তুমি যদি ওই সুন্দরভাবে যদি ভাইয়া সৃজনশীলটা না লিখতে পারো, তাহলে তুমি 10 থেকে 10 পাবা না। তুমি হয়তো বা তোমার বেসিক ক্লিয়ার, তুমি সব পারো, 10 থেকে তুমি 8 পাবা সর্বোচ্চ। সো 10 থেকে কিভাবে 10 পাওয়া যায় ওইগুলো আমি দেখাবো, আর কেন তোমাদের 10 থেকে 10 উঠে না, সো ওইগুলো আমি ধরাই দিব, ঠিক আছে? সো এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ওকে, সো এখানে দেখো আমাদের এখন টার্গেট হচ্ছে কিভাবে 10 থেকে 10 পাওয়া যায় সৃজনশীলে। সো এই টার্গেট নিয়ে আমরা এখন আগাবো। সো দেখো আমাদের ফার্স্টে ভাইয়া জানতে হবে যে সৃজনশীল প্রশ্নের কয়টা অংশ এবং কি কি ধাপ, ওইগুলো আমাদের সুন্দরভাবে জানতে হবে। সো আমাদের সৃজনশীল প্রশ্নের ভাইয়া 4টা অংশ, একটা ক, খ, গ এবং ঘ, 4টা অংশ। সো ক নাম্বার যে অংশটা সৃজনশীল প্রশ্নের, এটা মূলত তোমার জ্ঞানমূলক প্রশ্ন, ভালোভাবে বুঝো। এটা নাম্বার হচ্ছে ভাইয়া 1 নাম্বার। ওকে, সো প্রশ্নটি তাহলে এই জ্ঞানমূলক প্রশ্নটা তাহলে কিভাবে হবে? মূলত জ্ঞানমূলক প্রশ্নটি হবে কি, কে, কখন, কোথায়, কাকে, এরকম জিনিস বলবে। জাস্ট এক কথায় উত্তর দেওয়ার জন্য বলবে। জাস্ট তোমাকে এক কথায় উত্তর দিতে হবে, কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই। যদি এই নিয়মটা ফলো করো তাহলে 1 থেকে তোমরা 1 পাবা, আর এইটা তোমরা সবাই জানো, এইটাতে কারো প্রবলেম নেই। প্রবলেম হবে এখন খ থেকে। সো আমরা এখন খ নাম্বারে দেখি। খ নাম্বারের ভাইয়া যে প্রশ্নটা না, এটা হচ্ছে ভাইয়া অনুধাবনমূলক প্রশ্ন। হ্যাঁ, এখন অনুধাবনমূলক প্রশ্নটা কিভাবে লিখতে হয় এইটা আমরা দেখে নিই। অনুধাবনমূলক প্রশ্নের ভাইয়া 2টা পার্ট। অনুধাবনমূলক প্রশ্নের কয়টা পার্ট ভাইয়া? 2টা পার্ট। সো একটা পার্ট হচ্ছে ভাইয়া জ্ঞানমূলকের, ওই যে আমরা যে ক নাম্বারে দেখছি জ্ঞানমূলক, একটা পার্ট হচ্ছে ভাইয়া জ্ঞানমূলকের। হ্যাঁ, আরেকটা পার্ট হচ্ছে অনুধাবনমূলক অংশ। যেহেতু এটা অনুধাবনমূলক প্রশ্ন, সো অবশ্যই জ্ঞানমূলক হতে হবে, আর একটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এখন দেখো আমাদের অনুধাবনমূলক যে প্রশ্নটা হতে আসবে, এটা কিভাবে আসবে? প্রশ্নটি হবে ব্যাখ্যা করো, কি বোঝায়, কেন, বর্ণনা করো, এরকম টাইপের প্রশ্ন আসবে আর কি, বুঝছি। এখন কথা হয়েছে আমাদের উত্তরটা কিভাবে লিখতে হবে। এর পার্ট বা প্যারা হচ্ছে 2টা। আমাদের খ নম্বরের যে প্রশ্নটা ভাইয়া, এটা 2টা প্যারাই লিখতে হবে। সো প্রথম প্যারাটা হচ্ছে ভাইয়া জ্ঞানমূলক অংশের প্যারা। জ্ঞানমূলক আমরা তো কত দেখছি, জ্ঞানমূলক মানে এক কথায়, এক কথার বেশি কিন্তু হবে না। যেমন দেখো প্রথম প্যারাতে উত্তরটি হবে এক কথায়, এটা বুঝলাম। প্রশ্নে যা বলেছে তাই লিখতে হবে, কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই, এটা আমরা খুব সুন্দর করে জানলাম। দেন 2 নাম্বার অংশটা, দ্বিতীয় প্যারাটা, এটা হচ্ছে ভাইয়া অনুধাবনমূলক যে অংশ ওইটা। সো অনুধাবনমূলক জিনিসটা কি, এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? দেখো দ্বিতীয় প্যারাতে বিশ্লেষণ করতে হবে সর্বোচ্চ 3 থেকে 4 লাইনের মধ্যে। দ্বিতীয় প্যারাটা যে লিখবে না 3 থেকে 4 লাইন, এর বেশি লিখবে না। ওকে, সো অত্যাধিক বড় করার প্রয়োজন নেই, মূল কথাটুকু এই কয়টি লাইনের মধ্যে আসলেই এনাফ। ওকে, সো খ নম্বরের প্রশ্নে মোট লাইন যেন 5-6 লাইনের বেশি না হয়। আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন প্রশ্নটা 5-6 লাইনের বেশি না যায়, খ নাম্বারটা। সো ভাইয়া তোমরা যদি জগা খিচুড়ি বানায় দো, মাল মশলা যদি এটার মধ্যে না থাকে, কোনো লাভ হবে না, বুঝছো? মাল মশলা থাকতে হবে, ঠিক আছে? সো এরকম। আর অনুধাবনমূলক অংশটা মূলত তুমি যে প্রশ্নটা তোমাকে করা হবে না যে বিশ্লেষণ করো, সো ওইটাকে তো তোমার জ্ঞানমূলক অংশ, মানে এক কথায় একটা উত্তর দিব, ওই যে এক কথার উত্তরের যে বিষয়বস্তুটা না, ওইটাকে একটু বিশ্লেষণ করে দিবা, একটু ব্যাখ্যা করে দিবা, বর্ণনা করে দিবা উইথ মাল মশলা। ওকে, আচ্ছা দেন আমরা দেখি। দেন দেখো গ নাম্বার অংশটা আমাদের মূলত এই যে প্রয়োগমূলক প্রশ্ন, নাম্বার হচ্ছে ভাইয়া 3। মনে রাখবা। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের নাম্বারগুলা কিভাবে দিবে। তো এই জ্ঞানমূলক অংশটা যদি তোমরা ভালোভাবে লিখতে পারো তাহলে এর জন্য 1 নাম্বার। তারপর অনুধাবনমূলক প্রশ্নটা যদি লিখতে পারো, এর জন্য 1 নাম্বার দিবে, ঠিক আছে? সো 2 নাম্বার। আর 2টা প্যারা দেখো, এই প্যারার জন্য 1 নাম্বার, এই প্যারার জন্য 1 নাম্বার, 2 নাম্বার। আর তোমরা যদি 2টা প্যারা একসাথে লিখে দাও না, 2 থেকে 2 জীবনও পাবা না, 2 থেকে তোমরা 1 পাবা। হইছে, সব ঠিক আছে, বাট 1 দিবে, 2 খুব কমই দিবে, বা 2 হয়তো বা খতে পাইয়া যাইতেও পারো। বাট এরকম টাইপ বা ধাপগুলা যদি তুমি ফলো না করো, তাহলে ঘয়ে ফুল মার্কস পাবা না, বুঝছো? আচ্ছা, প্রবলেমগুলো এখন আমরা ধরবো ভালোভাবে। প্রয়োগমূলক অংশের তো 3টা নাম্বার। হ্যাঁ, সো প্রয়োগমূলক প্রশ্নটা কিরকম হবে?
দেখো প্রশ্ন হবে উদ্দীপকের সাথে বৈসাদৃশ্য বা সাদৃশ্য বা মিল অথবা অমিল, দেন কোন দিক নির্দেশ করেছে অথবা সমস্যার সমাধান বা ব্যাখ্যা বর্ণনা ইত্যাদি, এই টাইপের প্রশ্ন আসবে প্রয়োগমূলক। গ নাম্বার প্রশ্ন। ওকে, সো এর পার্ট বা প্যারা হচ্ছে তিনটা। আমরা কতে দেখছি একটা পার্ট, খতে দেখছি প্যারা দুইটা, আর গতে হচ্ছে ভাইয়া প্যারা হচ্ছে তিনটা। হ্যাঁ, এখন দেখো এই যে জ্ঞানমূলক অংশের নাম্বার হচ্ছে ভাইয়া 1, এটা আমরা জানি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। দেন অনুধাবনমূলক অংশ, এইটার নাম্বার হচ্ছে 1, এইটাও আমরা ক খতে দেখছি অনুধাবনের। এখন দেখো আমাদের তো এটা প্রয়োগমূলক প্রশ্ন না ভাইয়া, প্রয়োগমূলক প্রশ্নের অনুধাবনটা কিভাবে লিখবো দেখো। দ্বিতীয় প্যারাতে বিশ্লেষণ করতে হবে। কি বিশ্লেষণ করতে হবে? উদ্দীপকের আলোকে পাঠ্য বইয়ের কথাগুলো লিখতে হবে আর কি। সো উদ্দীপকে অবশ্যই একটা মানে কিছু কথা থাকবে, ওই কথাটাকে এখানে তুলে ধরবা এবং বিশ্লেষণের থ্রুতে তুলে ধরবা। কথাটা হুবহু লিখলে কিন্তু হবে না, উদ্দীপকে যা লেখা আছে তা লিখলে হচ্ছে না। ওই কথাটাকে তুমি তোমার নিজের ভাষায় ওই কথাটা তো তুলবা, বাট নিজের ভাষায় তুলবা এবং একটু বিশ্লেষণ করবা, এইটাই। সর্বোচ্চ 3-4 লাইনের মধ্যে লিখলে ভালো, অত্যাধিক বড় করার প্রয়োজন নেই। মূল কথাটুকু এই কয়টা লাইনের মধ্যে আসলেই ফুল মার্কস তোমাকে এই যে 1 থেকে 1 দিয়ে দিবে। জ্ঞানমূলক 1, অনুধাবন 1, 3 নম্বর যে প্রশ্নটা। দেন প্রয়োগমূলক অংশ, এটা তো তোমার প্রয়োগমূলক প্রশ্ন না, সো প্রয়োগমূলক অংশ তো থাকবে। সো এটা যদি ঠিকভাবে লিখতে পারো তার জন্য 1। মোট কত হইলো ভাই? 3 নম্বর না, 3 নম্বর। সো দেখো প্রয়োগমূলক অংশটা কিভাবে লিখব। এই প্যারায় বৈসাদৃশ্য বা সাদৃশ্য বা মিল অমিল কোন দিক নির্দেশ করেছে অথবা সমস্যার সমাধান করতে হবে, সর্বোচ্চ 5-6 লাইনের মধ্যে লিখলে ভালো হয়। হ্যাঁ, তোমাদের গ নাম্বার যে প্রশ্নটা না প্রয়োগমূলক, মানে 3 নাম্বার প্যারাতে কি করতে হবে, তোমার উদ্দীপকের যে বিষয়টা অবশ্যই তোমার এই যে গ নাম্বার প্রশ্নটা এরকম করবে যে উদ্দীপকের সাথে এটার কি কোনো মিল আছে কিনা বা অমিল আছে কিনা। হ্যাঁ এইটা, সো এখানে তোমার সমস্যাটা সমাধান করতে হবে, হ্যাঁ নিজের মতামত দিতে হবে। সো এই যে প্যারাটা এটা 5-6 লাইনের মধ্যে লিখবা, বেশি বড় করবা না। সো মোট লাইন হবে কত? মোট লাইন হবে 11-12। এই লাইনের বেশি যেন ভাইয়া না হয়। আমি আবারও বলছি, বেশি লাইন লিখলে যে নাম্বার বেশি পাবে এমন না, বাট তোমার ওই যে এক কথাই বারবার বলতেছি, মাল মশলাটা যেন খুব ভালোভাবে পড়ে। তাহলে এখান থেকে এই যে 3 নাম্বারই তুমি পাবা। আর তোমরা দেখো অনেকেই তোমরা এই ভুলটা করছিলা, কিন্তু এই ভিডিওটা দেখার আগে অনেকেই এই ভুলটা করছিলা, যেটা হচ্ছে তোমরা এই যে জ্ঞানমূলক থেকে ধরে সবকিছুই তোমরা ভাইয়া 1 লাইনে লিখে ফেলছিলা, 1 লাইনে লিখে ফেলছিলা, মানে 1 প্যারাতে লিখে ফেলছিলা। বা হয়তো বা তোমরা 2টা প্যারাতে লিখছো, এইটাকে একটা প্যারাতে লিখছো আর বাকি সবগুলো একসাথে মিশে ফেলছো। বাট আমাদের প্যারা হবে কয়টা? হয়ে 3টা হবে ভাইয়া, বুঝছি। প্যারা কয়টা হবে ভাইয়া? 3টা হবে। 3টা প্যারাই যেন মাস্ট বি লেখা হয়, তাহলে ওই যে সুন্দর হয় প্রশ্নটা। আমি ফরম্যাট দেখাবো, প্রশ্ন লেখার নিয়মটা দেখাবো। তারপর দেখো ঘ নাম্বার প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। মোট নম্বর হচ্ছে ভাইয়া 4। আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আমাদের পার্ট বা প্যারা হচ্ছে ভাই 4টা প্যারার মধ্যে লিখতে হবে। সো আমরা দেখি। সো আমরা তো জানি যে প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক অংশ, আমরা বুঝলাম। আচ্ছা, তার আগে দেখি উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটা কিভাবে হবে। প্রশ্নটি হবে উদ্দীপকের প্রদত্ত প্রসঙ্গ ব্যাখ্যা, সিদ্ধান্ত, বিবৃতি, মূল্যায়ন, মূল পাঠ্য বিষয় ও পারস্পরিক জীবন ব্যবস্থার সাথে মিল রেখে তোমার অনুভূতি বা মতামত প্রকাশ করো। সো এইরকম হবে তোমার ঘ নম্বর প্রশ্নটা আর কি। সো এর পার্ট প্যারা 4টা বুঝলাম। দেন আমাদের জ্ঞানমূলক প্রশ্নটা দেখো, এখানে জ্ঞানমূলক অংশটা বুঝলাম, অনুধাবনও বুঝছি। উদ্দীপকের আলোকে পাঠ্য বইয়ের কথাগুলো লিখতে হবে এবং নিজের ভাষায় লিখতে হবে, এতটুকুই। হ্যাঁ, এটা গতে তো আমরা পাইলামই, দেখছি। প্রয়োগমূলক অংশটা আমরা বুঝছি, গতে দেখছি যে এই পাড়ায় উদ্দীপকের মূল ভাব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। হ্যাঁ, গ নাম্বার অংশে তোমার মূল ভাবটা, উদ্দীপকের যে মূল ভাবটা, এটা সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে এবং বৈসাদৃশ্য, সাদৃশ্য, মিল অমিল অথবা সমস্যার সমাধান করতে হবে, সর্বোচ্চ 5-6 লাইনের মধ্যে লিখতে হবে, এটা বুঝলাম। দেন আসে উচ্চতর দক্ষতামূলক অংশ, এটার জন্য 1 নম্বর। এই প্যারায় উদ্দীপক মূল পাঠ্য বিষয় ও পারিপার্শ্বিক জীবন ব্যবস্থার সাথে মিল রেখে তোমার অনুভূতি বা মতামত প্রকাশ করতে হবে, সর্বোচ্চ 5-6 লাইনের মধ্যে। সো এই প্রশ্নটা লেখার জন্য যেন 14-15 লাইনের বেশি না যায়। তুমি যদি একটা প্রশ্ন, অনেকে আছে না, একটা প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্নটা বিশেষ করে 2 পাতা লিখে দিয়ে আসবো, 2 পাতা, অনেকে আছে 1.5 পৃষ্ঠা, মাস্ট বি লেখে। বাট বেশি লেখলে ভাইয়া কাজ হবে না, তোমার লেখাটার মধ্যে অনেক তথ্য থাকতে হবে, ঠিক আছে, অনেক ইনফরমেশন থাকতে হবে। সো এছাড়া কিন্তু হচ্ছে না, ফুল মার্কস আসবে না। সো এরকম যদি প্যারা প্যারা দিয়ে ভাগ করে লিখতে পারো, 4 থেকে 4 কাটার কারো ক্ষমতা নাই, 4 থেকে 4 ভাইয়া কাটার কারোই কোনো ক্ষমতা নাই। আর তোমরাই এখন কম্পেয়ার করো যে আগে তোমরা প্রশ্নগুলো কিভাবে লিখতা। সো ওইভাবে লিখলে যতই ভালো লেখা লিখেও না কেন,
4 আসবে না, কারণ স্যাররা মূলত প্রশ্নগুলো নাম্বার দিয়ে এইভাবে প্যারা প্যারা আকারে অনুধাবনের অংশটা কোনটা, জ্ঞানমূলক অংশটা কোনটা, প্রয়োগমূলকটা তুমি লিখতে পারছো কিনা, উচ্চতর দক্ষতার লিখতে পারছো কিনা। এখন আমরা চলো প্র্যাকটিসে চলে যাই। হ্যাঁ, আমরা একটা প্র্যাকটিস করি, না হলে এটা কমপ্লিট হবে না। সো এই যে দেখো, এখানে একটা ভাইয়া উদ্দীপক দিলাম। ওকে, উদ্দীপকটা দেখতে পারতেছো? এখানে আমি ফার্স্টে তোমাদের উদ্দীপকটা পড়াই দিই, দেন তাহলে একটু বেশি ভালো হবে। এই যে দেখো, জুবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য। জুবেদ আলী, এই নিয়ে টানা 5মবারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন। জুবেদ আলী হবেনই বা না কেন, এলাকার মানুষের অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি শয্যা ছাড়েন না। সো জুবেদ আলীর এখানে কিন্তু ভালো দিকগুলো প্রকাশ পাইতেছে। সমস্যায় পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্য রুচে না, মানে অন্য যায় না আর কি, যতক্ষণ না পর্যন্ত জুবেদ আলী সমস্যার সমাধানটা না করে। সো এখানে এলাকার প্রতি তার একটা টান প্রকাশ পাইছে। হ্যাঁ, তার ভালো কাজের বা ভালো গুণগুলা প্রকাশ পাইছে। সেই তার অসুখ হলে গায়ের লোক ভেঙে পড়লো। সো জুবেদ আলীর এখন অসুখ হয়েছে, স্বাভাবিক গায়ের লোক ভেঙে পড়বি। চোখের পানিতে বুক ভাসিয়ে শুদ্ধ কইতে দিছিলাম, চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করলো, আল্লাহ তুমি আমাদের জুবেদ ভাইকে সুস্থ করে দাও। সো জুবেদ ভাই যেমন গ্রামের প্রতি তার একটা টান আছে, মানুষের সুখ দুঃখে বিপদে আপদে সবার পাশে যায়। সেম এস জুবেদ আলীর যখন শরীর খারাপ হয়েছে, গ্রামবাসীও তার জন্য কিন্তু তার পাশে কিন্তু আসছে, তার জন্য দোয়া করছে। ঠিক আছে, এইরকম। সো এখন আমাদের ক নাম্বার প্রশ্নে ভাইয়া কি বলছে, দেখ ক নাম্বার প্রশ্নটা, এটা তো আমরা জানি। ক নাম্বার প্রশ্নটা ভাইয়া কিসের পার্ট আমরা জানি, এটা হচ্ছে জ্ঞানমূলকের পার্ট। আর জ্ঞানমূলকের নাম্বার 1 এবং 1 লাইনে লিখতে হবে। সো প্রশ্নটা কি বলছে, আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদেরকে কি বলে? সো এটা তো তোমার তুমি পারো, জ্ঞানমূলক বই পড়ছো, বই থেকে লিখে ফেলবো, তাদেরকে কবিরাজ বলে। এক কথায় উত্তর ক্লিয়ার, এইটা সবাই বুঝো। দেন হাসু মুরলের মৃত্যু কামনা করে কেন, এইটা তো তোমার বই থেকে আসে, তাই না? হাসু মুরল মূলত একজন অত্যাচারী লোক। হ্যাঁ, যে জোর জবরদস্তি কইরা মানুষের সম্পদ টম্পদ ছিনিয়ে নেই। সো ওই গল্পটা তো তোমরা পড়ছো, তাই না? আচ্ছা, সো হাসু মুরলের মৃত্যু কামনা করে কেন? সো মৃত্যু কামনা করে কেন, দেখো মৃত্যু কামনা করে কেন ওইটা 1 লাইনে লিখে দিবা, কি কারণে মৃত্যুটা কামনা করে। এটা হচ্ছে জ্ঞানমূলকের পার্ট। তারপর মৃত্যু কামনা করে কেন এর একটা ব্যাখ্যা দিবা, বিশ্লেষণ দিবা, 3-4 লাইনের মধ্যে শেষ। এই যে দেখো, অন্যায়ভাবে হাসুর সুবর্ণপুর গ্রামের মানুষের কাছ থেকে সম্পদ লুট করে ধনী হওয়ার কারণে হাসু মুরলের মৃত্যু কামনা করে। এইটা যদি লিখতে পারো ভাইয়া 1 নাম্বার। আর তুমি যদি এভাবে লিখো, হাসু মুরলের মৃত্যু কামনা করে কারণ ব্যাখ্যা করা হলো হবে না, এটা কোনো স্ট্যান্ডার্ড ফলো করে নাই প্রশ্ন লিখে। ব্যাখ্যা করা হলো, ঠিক আছে, তুমি অনেক সুন্দর করে লিখলা। ধরো আমি এখানে যে লেখাটা লিখছি না, এর থেকে আরো 1000 গুণ স্ট্যান্ডার্ড ভাবে লিখছো, বাট তোমাকে একই দিবে। আর তুমি যদি এইটা লিখো, দেন লিখা তোমার মতো যতটুকুই পারো একটু ব্যাখ্যা টেখা করে দাও, তাহলে এটার জন্য স্যার 1 দিবে, এটার জন্য 1 দিবে, 2 থেকে 2 কেউ আটকাতে পারবে না। প্রশ্নের ভুলগুলা বুঝতে পারছো কিভাবে লিখবা? আচ্ছা, সো এখানে তারপর কয়েকটা লাইন লিখে দেওয়া হয়েছে। সুখী মানুষ নাটিকায় মুরল চরিত্রটির কাজ হলো অন্যের জিনিস লুট করা, ঠকানো, সবকিছু জোর করে ছিনিয়ে নেওয়া ইত্যাদি। মুরল একজন অত্যাচারী, মানুষের কান্না দেখে মুরল হাসে। আর হাসু চরিত্রটি সৎ ও সাহসী, অন্যায়কারীর শাস্তি প্রত্যাশায় সে মুরলের মৃত্যু কামনা করে। দেখছ কেন হাসু মুরলের মৃত্যু কামনা করে? একটু সংক্ষেপে সুন্দর করে, এই যে মাল মশলা সবই আছে এটার মধ্যে, বুঝছো? এভাবে লিখতে হবে। তারপর দেখো, আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। জুবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো। সো আমরা দেখতে পারতেছি উদ্দীপকে জুবেদ আলী একজন ভালো মানুষ, ঠিক আছে, যে গ্রামবাসীর বিপদে আপদে এগিয়ে আসে। সো এই ক্ষেত্রে জুবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে, ওইটা আমাদের মিলটা বের করতে হবে। হ্যাঁ, এবং আমাদের এই প্রশ্নটা যে আমি স্টার্ট করবো না, আমি তো কি বলছি না যে গ নম্বর প্রশ্নটা ফার্স্টে জ্ঞানমূলক লিখতে হয়, মানে এক কথায় মূল অ্যান্সারটা লিখে ফেলতে হয়। তোমরা অনেকেই এই কাজটা করে আসছো, তোমরা এভাবে লিখতে প্রশ্নটা, জুবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করা হলো দিয়ে হ্যাঁ কয়েকটা মনে করো যে কাহিনী টাহিনী লেখা টিকা একেবারে লিস। সো এইটা থেকে 3 নম্বরের প্রশ্ন, 3 থেকে 3 তোমাকে দিবে কেউ 1 দিবে, 1 2 পাবা না। দেখছো নাম্বারটা কিভাবে কমে গেছে। সো এইটাকে তাহলে আমরা কিভাবে লিখবো, দেখো, জুবেদ আলীর সঙ্গে সুখী মানুষ নাটিকায় সুখী মানুষের সুখের সাথে সাদৃশ্যপূর্ণ। মূল বিষয়টা কি? মূল বিষয়টা সুখ।
এই যে দেখো আবার পড়ি, জুবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে, সুখী মানুষের কি মিল আছে, কোন জিনিসটা মিল আছে? সুখের মিল আছে না? সুখী মানুষের সুখের মিল আছে, আর এখানে জুবেদ আলীরও এখানে সুখের দিক দিয়ে মিল আছে। ঠিক আছে, সো আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। আর এই সুখ কথাটা, এই যে এই কথাটা মূল যে বিষয়টা না, ওইটা এইটাই তো জ্ঞান, হ্যাঁ জ্ঞানমূলক না, সো ওইটার জন্য তোমরা 1 পাবা 1। আর তুমি যদি লেখো নাটিকায় সুখী মানুষের যে মিল আছে ব্যাখ্যা করা হলো, স্যারে কোন জায়গায় তোমাকে নাম্বার দিবে? এই লাইনটার জন্য কি নাম্বার দিবে? দিবে না। সো এই ভুলগুলা যেন না হয়। তারপর দেখো সুখ না, এই যে সুখ, মূল বিষয়টা সুখ, সুখ নিয়ে আমরা কয়েকটা লাইন, 1-2 লাইন বা 3 লাইন লিখতে পারি। এটা হচ্ছে অনুধাবন। অনুধাবন বলতে কি, তুমি যা অনুধাবন করছো, যা বুঝছো বিষয়বস্তুটা থেকে, ওইটা তুলে ধরবা। আর ওইটা তুলে ধরবা অবশ্যই যেন তোমার প্রশ্নের প্রেক্ষাপটটা যেন তোমার ঠিক রেখা হয়। প্রশ্নে মূলত এই যে সুখের ব্যাপার আছে, তারপর এখানে মুরলের ব্যাপার আছে, মুরল, এখানে জাবেদের বিষয়, জাবেদ ভালো লোক এবং মুরল খারাপ লোক। সো ওই দুইটা দিক বিবেচনা করে প্রশ্নের এই যে অনুধাবনটা করবা। সো দেখো, মানুষ লোভের বশবর্তী হয়, অনেক পাপ করে। দেখছো টেকনিকটা, দেখো টেকনিকটা। সুখী হওয়ার জন্য নানা রকম অন্যায় করতেও দ্বিধা করে না, কিন্তু প্রকৃত সুখী হওয়া ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। সুখেরটাকে আমরা কিভাবে একটু ফুটাই তুলছি এটা সম্পর্কে একটু ব্যাখ্যা দিছে, এবং আমাদের ধারণাটা কিন্তু ওই লজিকটা খাটাইছে, ওই যে মুরল এবং এখানে উদ্দীপকের যেটা আছে ওইটাকে একটু ইঙ্গিত করছি। দেন এটা তো গেল জ্ঞানমূলক, এটা গেল অনুধাবন, এর জন্য তোমরা পাবা 1। কত হইল? 2। আরেক নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন তো আরেকটা নাম্বার, ওইটা হচ্ছে প্রয়োগমূলক। ঠিক আছে, প্রয়োগমূলকের জন্য 1 পাবা। সো প্রয়োগমূলকে কিভাবে লিখতে হয় ভাইয়া? উদ্দীপকে যা আছে না ওইটাকে আমরা তুলবো, আর নিজে একটু ব্যাখ্যাটাকে কইরা আর ফলাফলটা দিব যে এই। হ্যাঁ দেখো, উদ্দীপকে জুবেদ আলী এলাকার মানুষ অসুস্থ হলে সুস্থ না হওয়া পর্যন্ত তিনি শয্যা ছাড়েন না। অন্যের কোনো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া তার মন বসে না। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গায়ের লোক চোখের পানিতে বুক ভাসিয়ে তাকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। সবার ভালোবাসায় সিক্ত হওয়ার দিক থেকে সে অত্যন্ত সুখী একজন মানুষ। সবার ভালোবাসায় সিক্ত হওয়ার দিক থেকে নিজের মতামতগুলো এখন পোষণ করতেছে। সে অত্যন্ত সুখী একজন মানুষ। সুখী মানুষ নাটিকায় সুখী মানুষটি সারাদিন, এখন দেখো এই যে তোমার সুখী মানুষের কাছে মানে বইয়ের গল্পে চলে গেছে। হ্যাঁ, বইয়ের গল্পে চলে গেছে। বইয়ের গল্পের যে তোমার সুখী মানুষটা আছে না, যে সারাদিন বন থেকে গাছ কাটে, কাঠ সংগ্রহ করে, সো ওইটার সাথে আমরা কিন্তু এইটাকে এখন তুলনা করতেছি। সো এরকম সুখী মানুষ নাটিকায় সুখী মানুষটি সারাদিন বনে কাঠ কেটে বাজার বিক্রি করে যা পায় তা দিয়ে জীবিকা নির্বাহ করে। তার কোনো সম্পদ নেই, ফলে চোরের ভয় নেই বললেই সে শান্তিতে ঘুমাতে পারে। সো উদ্দীপকের জাবেদ আলী, হ্যাঁ উদ্দীপকের জুবেদ আলী কেন সুখী এটা লিখলাম। দেন বইয়ের সুখী মানুষটা কেন সুখী ওইটা এখানে লিখলাম। তারপর তার কোনো ভাবনা চিন্তা নেই, কারোর সাথে দ্বন্দ্ব নেই বলে সে প্রকৃত সুখী মানুষ। আমার মতামত ফলাফল এগুলা দিচ্ছে। তাই বলা যায় জুবেদ আলীর সঙ্গে সুখী মানুষ গল্পের সুখী মানুষটির মিল রয়েছে সুখে থাকার দিক থেকে। কিভাবে টাইম না আনছি প্রশ্নটা মূল বিষয়বস্তুতে, দেখছো? আর তোমরা এরকম ধারণা কিভাবে তৈরি হবে, তোমাদেরও এরকম সৃজনশীল প্রশ্ন জাস্ট পড়লেই তো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। পড়লেই ভাইয়া ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা আমাদের কোর্সে মূলত যেভাবে সাজেশনগুলা বা যেভাবে প্রশ্নগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে বৃত্তি পরীক্ষার জন্য 10টা করে করছি না, যেভাবে সাজেছি না, ওইগুলোর ভিতর থেকে কমন পড়তেছে কিন্তু পরীক্ষায়, বুঝছো? সো তোমরা যারা জয়েন হতে যাচ্ছ তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তারপর দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্নটা দেখো। এই যে আমরা ঘ নাম্বার প্রশ্নটা ভাইয়া দেখি। ঘ নাম্বার প্রশ্নটা দেখো, মোরল যদি জুবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। বিশ্লেষণ করে দেখো, মোরল তো অত্যাচারিত ব্যক্তি, যে অত্যাচার করে। সো মোরল যদি জুবেদ আলী ভালো মানুষ, মোরল যদি জুবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। আমরা সবাই গল্পটার মধ্যে জানি যে মুরল মূলত শেষমেশ তার চিকিৎসার জন্য, শান্তি পাওয়ার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হয়েছে। সো মুরল যদি জুবেদ আলীর মতো ভালো হইতো তাহলে তো তার ওইটা লাগতো না, মানে সুখী মানুষের মতো সুখী মানুষের জামা তালাশ করতে হইতো না। এখন এইটাকে বলছে বিশ্লেষণ করে। এখন তোমরা অনেকে আছো প্রশ্নটা এভাবে লিখো, মোরল যদি জুবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। বিশ্লেষণ করা হলো টলোর কারণে তোমরা মূলত ফুল মার্কসটা পাও না, বুঝছো? হলো আজ থেকে বাদ।
সো আমাদের মূল টার্গেট কি ভাইয়া, আমরা একটা জ্ঞানমূলক আকারে একটা প্রশ্ন সাজাবো। সো কিভাবে লিখছি দেখো, মোরাল যদি জুবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। এটা থেকে তো তোমার কোনোভাবে মানে বানানো যায় না জ্ঞান। এখানে কি কোনো অপশন রাখছে যে হ্যাঁ কোনো মানে জামা তালাশ করতে, কি তালাশ করতে হবে, জামা তালাশ করতে হবে, এরকম কোন জ্ঞানমূলক টাইপের প্রশ্ন রাখে নাই। সো তারপর তুমি লিখে দিবা উক্তিটি যথার্থ। এই উক্তিটি যথার্থ লেখার জন্য মানে কথাটার সাথে তুমি সহমত পোষণ করছো। আর তুমি যদি লিখতা যে বিশ্লেষণ করা হলো, তাহলে কি হইতো না। তোমার মতামতটা এখানে ডাইরেক্ট প্রকাশ করলে যে উক্তিটি যথার্থ, মানে কথাটা ঠিক আছে। সো এটার জন্য তোমরা 1 পাবা, 1। ঠিক আছে, নাম্বারটা 1। আর যদি হলো কথাটা লিখতে, বিশ্লেষণ করা হলো, ব্যাখ্যা করা হলো, তাহলে তো দিতই না নাম্বার। আচ্ছা, তারপর দেখো, সো এখন আমাদের পার্টটা কি ভাইয়া, অনুধাবনের। তুমি আসলে এই যে প্রশ্নটা পড়া কি বুঝতে পারছো, তোমার অনুধাবন দিবা, অনুধাবনের ভিত্তিতে প্রশ্নের অ্যান্সারটা করবে। দেখো, প্রচুর অর্থ সম্পদ থাকার পরেও, দেখছো কিভাবে লজিকটা আনতেছি, প্রচুর অর্থ সম্পদ থাকার পরেও অনেক সুখী হতে পারে না, আবার কারো তা না থেকেও সে সুখী হতে পারে। অন্যের কল্যাণের মধ্যে প্রকৃত সুখ নিহত। অন্যের কল্যাণের মধ্যে প্রকৃত সুখ নিহত, জুবেদ আলীর কথা টানছি। দেন অনেক টাকা পয়সা থাকলেও সুখী হতে পারে না, এখানে ওই মোরলের কথা টানলাম। দেখছো অনুধাবনটা, নিজে অনুধাবনটা কিভাবে কাজে লাগাইছি। তারপর তোমাদের কি বলছিলাম, 3 নম্বর প্যারাটা হবে প্রয়োগের। তোমরা উদ্দীপকের আনবা, দেন একটা ফলাফল দিবা আর কি। হ্যাঁ, দেখো, উদ্দীপকের জুবেদ আলী ও সুখী মানুষ নাটিকায় মোরাল দুজন বিপরীত চরিত্রের লোক। জুবেদ আলী সৎ, জনদরদি, জনসেবার মধ্যে তিনি সুখ খুঁজে বেড়ান। আর মোরল মিথ্যা বলে, অন্য সম্পদ গ্রাস করে, মানুষের কান্না শুনে হাসে। সুবর্ণপুরের মানুষ তার অত্যাচারে ক্লান্ত অবসন্ন। সো প্রশ্নটার আলোকে আমাদের নিজের বাসায় এবং বই থেকে একটু মডিফাই করে সুন্দর করে প্রশ্নটা গুছাইছি। দেন আমাদের পরের পার্টটা হয়েছে ভাইয়া উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা হয়েছে তোমার এখানে তোমার একেবারে নিজের মতামত দিতে হবে, তুমি আসলে কি বুঝতে পারছো, আসলেই তুমি কি বুঝতে পারছো, ওইটার বিশ্লেষণ করতে হবে। তোমার নিজের চূড়ান্ত বিশ্লেষণটা দিতে হবে। ওকে, সো দেখো কি লিখছি, কেউ যখন সব মানুষের কল্যাণের জন্য নিজেকে সঁপে দেয়, দেখছো মূল ভাব সম্প্রসারণটা, মূল যে সারাংশটা, ওইটা আমি এখানে ডালতেছি। কেউ যখন সব মানুষের কল্যাণের জন্য নিজেকে সঁপে দেয়, তখন স্রষ্টার কাছে এবং ওইসব মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠে। তখন তার সুখ ও শান্তির জন্য সে সবার কাছ থেকে দোয়া আশীর্বাদ পেয়ে থাকে। আর যখন কেউ অন্যায় অত্যাচার, অন্যকে কষ্ট দেয়, নিজেকে লোভ লালসার মধ্যে নিমগ্ন রাখে, তখন কেউ তাকে পছন্দ করে না, তার জন্য সুখ ও শান্তি কামনা করে না। তাই বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। কিভাবে টানছি দেখছো, একটা আমার চূড়ান্ত এখানে বিশ্লেষণটা করছি, কইরা একটা রেজাল্ট দিছি। তাই বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। সো এইভাবে তোমরা মূলত প্রশ্নগুলো পড়বা গাইড থেকে। বিভিন্ন প্রশ্ন পড়বা, পড়ে একটা ধারণা নিবা কিভাবে লিখতে হয়। আর আমি তো ফরম্যাটটা তোমাদের দিয়ে দিলাম কিভাবে ভাগ করে লিখতে হয়। এইভাবে যদি লিখো তাহলে দেখা যাচ্ছে কি কোনো নাম্বারই কাটবে না, আর স্যাররা এভাবে পয়েন্ট আকারে নাম্বারটা দিবে আর কি। ওকে, সো আমি আশা করি এই ফরম্যাটটা যদি তোমরা ভালোভাবে, এই টেকনিকগুলো, নিয়মগুলো যদি ভালোভাবে ফলো করো, তাহলে আজ থেকে সবাই প্রশ্নে 10 থেকে 10 পাবাই। আমরা এতদিন 10 থেকে হয়তো বা 7 পাইছি, সর্বোচ্চ 8-9 পাইছি। 10 থেকে 10 অনেকে হয়তো এই ফরম্যাট ফলো করো, তার কারণে 10 থেকে 10 পাও। যারা ফলো করো নাই তারা যেন আজ থেকে 10 থেকে 10 পাও। এর ফলে কিন্তু নাম্বারের গ্যাপটা অনেক পূরণ হয়ে যাবে। অনেকে 80 থেকে 70-75 উঠে, আবার 5 নম্বরের জন্য প্লাস ওঠে না। সো এইগুলা হইলে আর এরকম টেনশন থাকবে না, ফুল মার্কসই পাবো। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার।